নমস্কার, আমি অপু। আমার এই কালিম্পং যাত্রার এটি অন্তিম পর্বের ভিডিও। আমরা লাভা থেকে বেরিয়ে এবার কোলাখাম যাওয়ার পথে সাইট সিইং করতে করতে যাব। এখন এলাম পাইন ফরেস্টে। এখানে পাইন গাছের সম্ভার তো অপার, কিন্তু সেই সব পাইন ফরেস্টে আপনি চাইলেই উঠে যেতে পারবেন না, কারণ জঙ্গলে ভরা। এই পাইন ফরেস্টে ট্যুরিস্টদের জন্যই ব্যবস্থা করা। রক্ষণাবেক্ষণের জন্য টিকিট সিস্টেম করেছে। বেশি দাম নয়, মাত্র 20 টাকা। এই পাইন গাছের এই ঘন শিকড়গুলি সিঁড়ির কাজ হয়ে গেল। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম, আর অনেক স্মৃতি হলো। এই যে স্ট্যাচুটি দেখছেন, এটির নাম পদ্মাসম্ভবা স্ট্যাচু। এটিতে বুদ্ধদেব পদ্মের উপর বসে আছেন, তাই এটির নাম পদ্মাসম্ভবা। এটি দেউলো হিলে অবস্থিত। যেসব পর্যটকরা কালিম্পংয়ে আসেন, সাধারণত তারা এই স্ট্যাচুটি একবার দর্শন করে যান। দেখুন কেমন পাতার থেকেও ফুলের সংখ্যা কত বেশি। এটি কি জানেন, এটি হলো এখানে মহাদেব ও শ্রী রাধা গোবিন্দের মন্দির। আমি এখানে প্রসাদ কুড়িয়ে গ্রহণ করেছি। এরপর আমরা ওই সিঁড়িটা দিয়ে উঠব, অনেক উঁচু। এখানে এত সিঁড়ি ধীরে ধীরে পার হতে আমার যেন আরো বেশি কষ্টবোধ হচ্ছিল, তাই আমি এক দৌড় লাগিয়েছি, যত দূর যেতে পারি। আর এই মহিলা আমাকে সামনে দুম করে থামিয়ে দিল। আমরা হনুমানজি দেখতে যাচ্ছি। হনুমানজিকে আমরা দেখবো। শেষমেশ উঠলাম বজরংবলীর দুয়ারে। ওই যে দূর থেকে একটুখানি দেখা যাচ্ছে। এবার মনে হচ্ছে পাহাড়ে এসেছি, ট্রেকিং করলাম। জয় বজরংবলী। আরো সিঁড়ি উঠতে হবে, এতটা সিঁড়ি ওঠার পরে চলে এলাম। মন্দিরে উঠে দূর থেকে দেখতে পাচ্ছি প্যারাগ্লাইডিং। সম্ভবত সেটা দেউলো পার্কে হবে। এটা হলো রামধুরা ভিউ পয়েন্ট। একদম ওই পাশে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে সেটি হলো সিকিম। এই রামধুরা ভিউ পয়েন্ট থেকে সিকিম দেখা যায়। এই সময় হঠাৎ করে অনেকবার আমরা মেঘের ডাকের মতন আওয়াজ শুনতে পেয়েছি। আওয়াজটা ছিল অনেক তীব্র, আর আওয়াজটা পাহাড়ের গায়ে ইকো হয়ে আরও বেশি শোনা যাচ্ছিল। সাধারণভাবেই আমরা মেঘের ডাক ভেবেছিলাম। পরে ড্রাইভার দাদা বললেন ওগুলি ছিল শর্ট গানের আওয়াজ। আসলে এখানে খুব ঘন ঘন আর্মিদের ক্যাম্প, আর এই বন্দুকের আওয়াজটা ট্রেনিং ক্যাম্প থেকে আসছিল। এই ফুলগুলোর নাম আমি জানি না, একটু ধুতরা ফুলের মতন দেখতে। আমাদের বাড়ির কাছে এই ফুল গাছগুলি আছে, তবে সংখ্যায় খুবই কম। কটা ফুল গাড়ির সামনে রাখলাম। কিছুক্ষণ পর দেখি খুব সুন্দর গন্ধ ছাড়ছে। বাইরে এমন সৌন্দর্য আর ভেতরে এমন সুন্দর গন্ধ। এই যে এলাম একটা স্বস্তির জায়গা, দুকা ফলস। আমরা ভেবেছি অনেক বড় ঝর্ণা টর্ণা দেখবো, এসে দেখে সবার হাসি পেয়ে গেল। ঈশা মাকে কি বলেছিলে? বলেছি খুব বড় ঝর্ণা। এখন ঝর্ণা দেখে লজ্জা লেগে যাচ্ছে। আমি মাছ ধরেছি ঝর্ণা থেকে, মাছ। এত সুন্দর স্বচ্ছ আর ঠান্ডা ঝর্ণার জল দেখে জুতো খুলে নামার লোভ আর সামলাতে পারলাম না। আসলে এখানে যখন বর্ষা হবে তখন ঝর্ণার জল আরো বেশি হবে, তখন দেখতে কতই না সুন্দর হবে। এবার যাচ্ছি আমরা ঋষভ ভিউ পয়েন্টে, সুন্দর সুন্দর ভিউ দেখব বলে। এখানকার রাস্তার অবস্থা খুব একটা ভালো না বললেই চলে। উঠলাম ঋষভে। ভিউ কি আর দেখব, শুধু মেঘে ঢাকা আর মেঘে ঢাকা। দেখুন, মনে হচ্ছে ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পর মেঘটা একটু সরলো। ভালো ভিউ পাই আর না পাই, পাহাড়কে একটা জিনিস শুনিয়ে এসেছি, তোমাদেরকেও শোনাই। এবার আমরা পৌঁছলাম কোলাখামের হোমস্টেতে। ধরেই খাবার দেখাচ্ছি বলো, পেটে খেলে পিঠে সয়, আগে খেয়ে নি। আমার সামনে বসে দুটো বড় ভূত, যারা চোখ দিয়েই খাবারগুলো খেয়ে নিয়েছিল। এখানে অনেক ঘর কাঠের তৈরি। একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা ছিল এই ঘরের ভেতরে ওপরে আরেকটা ঘর। এখানে বেশ একটা বিছানাও পাতা আছে। সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্সে ছিল চা আর ভেজ পাকোড়া।
এই কোলাখামে আপনি চাইলেই মাছ পাবেন না, জানেন। মাছ পেতে গেলে শিলিগুড়ি থেকে অর্ডার দিয়ে আনাতে হবে। আর যদিও আপনি লাভা টাউন থেকে মাছ আনাতে চান, তবে লাভা থেকেও কোলাখামের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। মানে ফ্রেশ মাছ পাওয়া তো খুবই দুষ্কর। শিলিগুড়ি তো আরও অনেক দূর। আবার এখানকার মানুষ ফ্রিজও ব্যবহার করেন না। নিত্য জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু লাভা থেকেই আনাতে হবে। চাষবাসও বাড়ির উঠোনে নিজেরাই করেন। আর ওয়েস্টেজ জিনিসগুলি ফেলার জায়গা নেই, তাই সব কিছু মেপে ঝেপেই করতে হয়। যদিও কারণবশত কোনো খাবার ফেলা যায়, তবে সেগুলি পোষ্যকে খাওয়ানো হয়। আর সবজির খোসাকে কাজে লাগিয়ে ফুল গাছ এবং চাষের কাজে সার হিসেবে ব্যবহার করা হয়। কোলাখামে কোনো স্কুল নেই। পড়াশোনা হোক বা মেডিসিন, সব কিছু লাভা টাউনে গিয়েই করতে হবে। এগুলি দেখছেন? মনে হচ্ছে না রাতের আকাশে ঝিকিমিকি তারা? পাহাড়ের গায়ে গায়ে অবস্থিত প্রত্যেকটা বাড়ির রাতের লাইটের আলো। আর একটু পর মেঘ এসে সব ঢেকে দেবে। এই আলোগুলি খালি চোখে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। আমি যেই রুমটায় ছিলাম সেটাও ছিল কাঠের। আর কাঠের কারণে পোকার বসবাসও ছিল। ঘুমাতে গিয়ে দেখি এই পোকাটা পেছনে দুটো ছুঁচলো হুল নিয়ে বিচরণ করেছেন। হোমস্টের মালিককে বলাতে এসে ফেলে গেল। আমার কাছে বিষয়টা অনেক ভয়ের ছিল। সকাল সকাল চা খেয়ে এবার আমরা যাব লোলেগাঁওতে। খুব ইচ্ছে ছিল ছাঙ্গে ফলসটা দেখার, কিন্তু সময়ের অভাবে সেটা হলো না। লোলেগাঁও ঘুরে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আসলে আমাদের কর্মসূত্রের কারণে টাইম মেনটেনেন্সটা আমাদের মধ্যে এমন পরিমাণে হয়ে গেছে যে ড্রাইভার আমাদেরকে 7টায় টাইম দেওয়ায় আমরা 7টার আগে রেডি হয়ে যাই। মানে 7:59 1 সেকেন্ডও আমরা লেট করব না। এখানে সেটারই আলোচনা হচ্ছে। এটি হলো ন্যাওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে রাস্তা। ন্যাওড়া ভ্যালি পশ্চিমবঙ্গের অন্যতম সমৃদ্ধ বনাঞ্চল। এখানে অনেক বিরল প্রজাতির প্রাণী দেখা যায়, যেমন রেড পান্ডা, চিতাবাঘ, ভালুক, বন্য শূকর, হরিণ ইত্যাদি। আর বিষধর সাপ তো আছেই। যদিও ঘন জঙ্গলের কারণে তাদের দেখা পাওয়া সহজ নয়। আর এমন খোলা রাস্তায় দেখতে না পাওয়াটাও ভালো। এই রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। আমরা লোলেগাঁও যাওয়ার পথে রাস্তাটা পুরোই মেঘে ঢাকা ছিল। রাস্তার ওপরে ছিল ঝুড়ো পাথরের পাহাড়। এখানে যখন তখনই ধস নামে। এই রাস্তায় কয়েক মাইলের পর মাইল গেলেও মানুষের কোনো দেখা পাওয়া যাবে না। এই গোটা রাস্তায় শুধু একজন এখানকার এক দম্পতিকে বাচ্চা সহ বাইকে করে যেতে দেখেছি। গাড়ির কিছুটা সামনেই কি আছে সেটা দেখতে পাওয়াটা খুবই মুশকিল ব্যাপার। টোটো হ্যাঁ ইহাঁ এখানে কোনো ভিউ পয়েন্ট নেই, এত মেঘ। लॉम्पिंग जम्पिंग वो तो बच्चों का चीज है। हाँ वो तो জীবনও লম্পিং জম্পিং এ যাবিনি। কালিম্পংয়ে এই প্রথম টোটো আর সাইকেল দেখে অবাক হয়েছি। সাইকেলটা রোপওয়েতে চলে। এই স্কাই ওয়াকটা অন্য সব ভিডিওতে দেখে মনে করতাম অনেক বড়, কিন্তু দেখলাম অনেক ছোট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পরিস্থিতি বুঝতেই পারছেন, কাঞ্চনজঙ্ঘার ক দেখা সম্ভব নয়। সামনের এই পদ্ম ফুলটায় বসে শূন্যের উপরে এক মাথা থেকে আরেক মাথায় ঘোরানো হয়। বৃষ্টির কারণে এখন বন্ধ আছে। ব্যাস, ঘোরাঘুরি সেরে আবার তিস্তা নদী পার হয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আমার এইটুকু জীবনে প্রথম পাহাড় ঘোরার আর দেখার অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে খুব আনন্দে কেটেছে দিনগুলি। বারবার যেন ফিরে আসতে পারি এই পাহাড়ের কোলে, আবার যেন মেঘকে ছুঁতে পারি। আর আরেকটা জিনিস বলা হয়নি, এখানে হনুমান দেখা যায় না, এখানে শুধু বাঁদর দেখা যায়। ফেরার পথে একটা বাঁদর দেখে ভিডিওটা করলাম। তুমি বলো তো, তুমি বলো।